Hello friends, welcome to our channel. This is Aditya from Akhi Educare. ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে এবং আজকের ভিডিওতে আমরা নোটিফিকেশনে কি কি ইম্পর্টেন্ট ডিটেলস আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিতে চাই। তো যারা যারা এইবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলে এবং অ্যাডমিশন নেবে সেই রকম প্রিপারেশন করছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে আনসার দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আজকে আমরা পুরো নোটিফিকেশনটা কি বেরিয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব এখানে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অলরেডি পাবলিশ করেছে নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিংয়ের জন্য, যেটা আগামী 10 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং পুরো কাউন্সিলিং প্রসেসটাই অনলাইনের মাধ্যমে হবে এবং যাতে এটাকে ফেয়ার অ্যান্ড স্মুথ করা যায়। তো সমস্ত স্টুডেন্টদের এই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে চাইছি যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলে এবং তারা চাইছো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করতে। আমরা তাড়াতাড়ি একবার নোটিফিকেশনটায় কী কী মেন পয়েন্ট আছে সেগুলো একটু দেখে নেব। প্রথমে চলে যাচ্ছি রুলস অ্যান্ড গাইডলাইন্সের মধ্যে। সেখানে বলা হচ্ছে যে কাউন্সিলিং প্রসেস ইনক্লুডিং রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, অ্যালটমেন্ট এবং পেমেন্ট সেটা পুরোটাই অনলাইন করা হচ্ছে সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে যে যে কলেজগুলো আছে, যে যে ইনস্টিটিউটগুলো আছে এবং যে যে কোর্সেসগুলো আছে সেই সমস্ত কোর্স এবং ইনস্টিটিউটগুলোতে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে সিট অ্যালটমেন্ট করা হবে এবং এই ইনফরমেশনগুলো আমরা পেতে পারি www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে। 3টে রাউন্ড জয়েন্ট এন্ট্রান্সের হয়, একটা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, একটা আপগ্রেডেশন রাউন্ড আর একটা হচ্ছে মপ আপ রাউন্ড। ক্যান্ডিডেটকে রাউন্ড 1-এর আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যারা প্রথম দুটো রাউন্ডে সিট পেলে না তাদের আবার মপ আপ রাউন্ডে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে। রাউন্ড 1-এ রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে 500 রুপিস রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং মপ আপ রাউন্ডের জন্য আমাদের আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, সেটা আমরা পরে একবার দেখে নেব মপ আপ রাউন্ডের জন্য আমাদের কত অ্যামাউন্ট ফিস দিতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের রুলস অ্যান্ড গাইডলাইন্স যেটা আমাদের ফলো করতে হবে পুরো প্রসেসটাতে। নেক্সট আমরা চলে যাচ্ছি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় আমাদের কি কি ইনফরমেশন দিতে হবে সেগুলো একবার দেখে নিই। যারা ক্যান্ডিডেট তাদের পার্সোনাল ডিটেলস মানে নাম, ডেট অফ বার্থ বা অন্যান্য আধার কার্ড নাম্বার এই সমস্ত দিতে হবে এবং এর সাথে অ্যাকাডেমিক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এগুলোও দিতে হবে। ক্যান্ডিডেটকে তার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা রোল নাম্বার এটা মেনশন করতে হবে। এছাড়া মাধ্যমিকের টোটাল মার্কস এবং পাসিং স্টেটাস এটা লাগবে। উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কস এবং পাসিং স্টেটাস লাগবে। এছাড়াও যে সমস্ত সাবজেক্ট কম্বিনেশনগুলো হয় প্রত্যেকটা সাবজেক্টই ওখানে দেওয়া থাকবে এবং যার যে সাবজেক্টটা অ্যাপ্লিকেবল ছিল উচ্চ মাধ্যমিকে সেই সাবজেক্টে কত মার্কস সেইগুলো আপডেট করতে হবে। কোনো সাবজেক্ট যদি এর মধ্যে থেকে সে নিয়ে না থাকে, তার যদি না থাকে সেই সাবজেক্টটা, তাহলে সেটাকে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করতে হবে সেখানে। এই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার সময় ক্যান্ডিডেটকে অবশ্যই দেখতে হবে যে কোনো ভুল ইনফরমেশন যেন না যায়, কারণ এগুলো সাবমিট হয়ে যাওয়ার পর আর কিন্তু চেঞ্জ বা মডিফাই করা যাবে না। তো এই রেজিস্ট্রেশনের সময় ইনফরমেশনগুলো দেওয়ার সময় তোমরা সবাই একটু সতর্ক থেকো, কোনো রকম কোনো ভুল ইনফরমেশন বা ভুল মার্কস যেন সেখানে আপডেট না হয়ে যায়। এবার আমরা দেখে নিই চয়েস ফিলিং। যারা অলরেডি জোসা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছো তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে চয়েস ফিলিং আমরা কীরকমভাবে করি, বাট যারা জোসা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করোনি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে পার্টিসিপেট করছো, তারা বুঝে নাও ব্যাপারটা কি। যখন আমাদের মার্কস, অ্যাকাডেমিক ডিটেলস আপডেট হয়ে যাবে এবং আমরা ফি পেমেন্ট করে দেব, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট সেটা যখন আমরা করে দেব, তারপরে আমাদের কাছে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন সেই কলেজগুলোতে যে যে কোর্সেস অ্যাভেলেবেল আছে তার একটা লিস্ট আমরা দেখতে পাবো। এই কলেজগুলো মেনলি অ্যালফাবেটিক্যালি অর্ডারে থাকবে এবং সেখান থেকে আমাদের কলেজ এবং কোর্সগুলো সিলেক্ট করতে হবে। কলেজ এবং কোর্স আমার সিলেক্ট হয়ে যাওয়ার পরে সেগুলোকে আমাকে প্রেফারেন্সিয়াল অর্ডারে সাজিয়ে নিতে হবে, মানে যেটা আমার বেস্ট স্যুট হচ্ছে সেইটাকে আমি একদম প্রথমে রাখবো আর যেটা আমার হচ্ছে লোয়েস্ট স্যুট সেটা হচ্ছে আমার একদম শেষে থাকবে। তো এখানে যেটা অ্যাডভাইস করা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমরা 20টা কলেজ এবং কোর্স সিলেক্ট করো যাতে তোমাদের
সিট অ্যালটমেন্টে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এছাড়া আরেকটা জিনিস আমি যেটা বলবো, এখানে কিন্তু কোনো লিমিট থাকে না কতগুলো ম্যাক্সিমাম তুমি সিলেকশন করতে পারো। সুতরাং তোমার যেরকম তোমার র্যাঙ্ক হয়েছে সেই অনুযায়ী তুমি অ্যাট ম্যাক্স অ্যাট পসিবল তুমি সিলেকশন করো। তাতে তোমার প্রেফারেন্স মানে তোমার কলেজে সিট অ্যালটমেন্ট পেতে অনেক বেশি সুবিধা হবে। তুমি যত বেশি প্রেফারেন্স রাখবে তত অবভিয়াসলি তোমার মানে প্রবাবিলিটি বেশি হবে যে তুমি সিট পাবে। বাট এটা অবশ্য খেয়াল রাখতে হবে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে সেই কলেজগুলো সিলেক্ট করতে হবে এবং সেই রকম প্রেফারেন্সই সাজাতে হবে। তো এই ব্যাপারে তোমাদের যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও আমি ভিডিও শেষে আরেকবার তোমাদেরকে বলে দেবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, যারা টিউশন ফি ওয়েভার এইটায় অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু কলেজের নাম এবং কোর্সেস অ্যাভেলেবেল সেটা আলাদা একটা থাকবে। কারণ কি সব কলেজে TFW এই কোটাটা থাকে না এবং যে যে কলেজে আছে সেগুলোই তোমরা আলাদাভাবে দেখতে পাবে। সুতরাং যারা TFW এই কোটায় অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবে, তোমাদের সিলেকশনটা কিন্তু আলাদা হবে। নেক্সট আমাদের হচ্ছে চয়েস লকিং। যখন আমাদের চয়েস ফিলিং সেটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তারপরে আমাদের রিভিউ করে লাস্টলি চয়েস লক করতে হবে। এখানে একটা জিনিস বলে দিই, চয়েস লকের শেষ ডেট আমাদের রয়েছে 16 জুলাই। কেউ যদি চয়েস লক করতে ভুলে যাও তাহলে সেটা লাস্ট তোমার যে সেভ ছিল চয়েসটা সেটা অটো লক হয়ে যাবে সেই টাইমটা চলে গেলে। সুতরাং একবার একটু আমার মনে হয় নিজে থেকে করে দেওয়াটাই বেটার এবং চয়েস লক করার পরে সেই চয়েস ফিলিংয়ের একটা প্রিন্ট আউটও অবশ্যই তোমরা নিয়ে রাখবে, যাতে তোমাদের মাথায় থাকে যে তোমরা কী কী চয়েস ফিলিং করেছিলে, কী কী প্রেফারেন্সে ছিল। কেন কি পরবর্তী ক্ষেত্রে যদি সেই কলেজে তুমি না পাও সেক্ষেত্রে তোমার একটা চ্যালেঞ্জ করার জায়গা থাকছে। এবার দেখে নেওয়া যাক রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট। তো ক্যান্ডিডেটরা যেরকমভাবে তাদের প্রেফারেন্স সাজিয়েছিল এবং তাদের যে GMR যেটাকে বলে মানে জয়েন্ট এন্ট্রান্সের যে র্যাঙ্ক সেটার ওপর ভিত্তি করে এই সিলেকশনটা হবে এবং যে ক্যান্ডিডেট যেরকম প্রেফারেন্সে সাজিয়েছিল সেই সিট যদি সেই কলেজে অ্যাভেলেবেল থাকে তার সেই সিটটা অ্যালট হবে। তো ক্যান্ডিডেটকে সেই দিন অর্থাৎ 19 জুলাই পোর্টালে লগ ইন করে দেখতে হবে তার এগেনস্টে কোনো কলেজ এবং সিট অ্যালট হয়েছে কিনা। এখানে জয়েন্ট এন্ট্রান্সের যখন আমরা কাউন্সিলিং করেছিলাম মানে জোসা কাউন্সিলিং, অনেকের এই একটা কনফিউশন থাকে যে আমি তো অনেকগুলো কলেজ দিয়েছিলাম প্রেফারেন্সে, তাহলে আমার একটা সিটই দেখাচ্ছে কেন। হ্যাঁ, তোমাদের একটা সিটই দেখাবে, মানে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার প্রেফারেন্স অনুযায়ী বেস্ট যে কলেজটা তোমার র্যাঙ্কে আসছে সেই কলেজটা এবং সেই কোর্সটাই তোমাকে কিন্তু শুধু দেখানো হবে। তুমি কিন্তু মাল্টিপল সিলেকশন দেখতে পাবে না। সিট অ্যালটমেন্ট পাওয়ার পর ক্যান্ডিডেটকে সেই সিট অ্যালটমেন্টটা ডাউনলোড করতে হবে এবং এখন রিফান্ডেবল 5000 রুপিজের পেমেন্ট করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স বা সিট আপগ্রেডেশন যেটাই বলো সেটার জন্য পেমেন্ট করতে হবে। এবং তারপরে 24 জুলাইয়ের মধ্যে যে ইনস্টিটিউটে তোমাদের অ্যালটমেন্ট হচ্ছে সেইখানে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন যদি তোমরা করতে না পারো উইদিন দ্য মেনশন টাইম লাইন তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে সিট অ্যালটমেন্ট এবং তোমরা এই প্রসেস থেকে এক্সিট হয়ে যাবে। এছাড়াও সিট অ্যাকসেপ্টেন্স যে 5000 টাকা আমি বললাম সেটাও যদি পেমেন্ট করা না হয় বা পেমেন্ট ফেলিওর হয় সেক্ষেত্রে তোমরা আউট হয়ে যাবে কাউন্সিলিং প্রসেস থেকে এবং তোমরা সেকেন্ড রাউন্ডেও আসতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের আবার মপ আপ রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। পেমেন্ট ফেল হয়ে যাওয়া মানে কিন্তু পেমেন্ট তোমরা করছো না সেই রকম আমি বলতে চাইছি। মানে ধরো কোনো ট্রানজাকশনাল ফেলিওর হলো সেক্ষেত্রে তোমরা আরেকবার চেষ্টা করতে পারবে, এটা নিয়ে কিন্তু কনফিউজ হয়ে না যে একবার আমার ট্রানজাকশন হলো না বলে আরেকবার করতে পারবো সেটা নয়। উইদিন দ্য মেনশন টাইম লাইন দ্যাট ইজ 24 জুলাইয়ের মধ্যে তোমাকে পেমেন্টটা করতে হবে সাকসেসফুলি এবং ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য তোমাকে সেই ইনস্টিটিউটে রিপোর্ট করে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কলেজে কোনো রকম সিট অ্যালট করা হবে না। সুতরাং এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। এবার আমরা দেখে নিই ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট আমাদের লাগছে। তো আগেই যেটা বললাম, যখন আমাদের সিট অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে এবং আমরা পেমেন্ট করে দিচ্ছি তারপরে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ফিজিক্যালি ইনস্টিটিউটে রিপোর্ট করতে হবে এবং সেখানে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে। কী কী ডকুমেন্ট আমাদের লাগছে?
ক্লাস 10th অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, ওসিআই ক্যান্ডিডেট হলে ওসিআই সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট হলে ডোমিসাইল সার্টিফিকেট আমাদের লাগবে ওয়েস্ট বেঙ্গলের। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেট মানে যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করছো তাদেরকে সেই সার্টিফিকেট দিতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে পিডাব্লিউডি সার্টিফিকেট দিতে হবে আমাদের। টিএফডাব্লিউ ক্যান্ডিডেট হলে মানে টিউশন ফি ওয়েভার ক্যান্ডিডেট হলে তাদের সেই সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টগুলো সমস্ত আমাদের নিয়ে যেতে হবে। এছাড়াও আমি বলবো তোমাদের আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে প্যান কার্ড, অ্যাড্রেস প্রুফ, এই সমস্ত রেশন কার্ড যা যা ডকুমেন্ট আছে সেগুলো প্রত্যেকটা অরিজিনাল এবং 2 কপি করে জেরক্স তোমরা ক্যারি করবে। এরপরে যেটা আছে বিভিন্ন কন্ডিশন, মানে এখানে কি কি হতে পারে ফার্স্ট রাউন্ডের পরে, সেটা আমরা এখানে এই ভিডিওতে বিস্তারিত যাচ্ছি না, কারণ সেটার জন্য আমরা অলরেডি আরেকটা ভিডিও করেছি, তোমরা সেটা একবার দেখে নিও। তো এরপর আমরা চলে যাব রাউন্ড 2তে। রাউন্ড 2 অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড। তো এখানে কে কে যাবে এই আপগ্রেডেশন রাউন্ডে সেটা একবার দেখে নিই। যারা রাউন্ড 1-এ কোনো সিট অ্যালটমেন্ট পায়নি তারা অটোমেটিক্যালি রাউন্ড 2তে চলে যাচ্ছে। যারা সিট অ্যালটমেন্ট পেয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করেছে এবং কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তারা আপগ্রেডেশন ইএস সিলেক্ট করেছে, তারা এই রাউন্ডে যাবে। আর কারা যাবে? যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছে, কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো না কোনো রিজনের জন্য তাদের সিট ক্যান্সেল হয়ে গেছে, তারাও যেতে পারবে। তো এই 3টে ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা আপগ্রেডেশন রাউন্ড বা রাউন্ড 2তে যেতে পারবে। রাউন্ড 2 অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডে সিলেকশনের কি কি বিভিন্ন কম্বিনেশন হতে পারে, কি কি সিচুয়েশন হতে পারে সেইগুলো আমরা এই ভিডিওতে আর ডিসকাস করছি না, সেটার জন্য আমরা আবার একটা ভিডিও করেছি। এরপর আমরা চলে যাচ্ছি মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডে কারা এলিজিবল সেটা একবার প্রথমেই দেখে নেব। সমস্ত ক্যান্ডিডেট যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পে করেছো রাউন্ড 1 আর রাউন্ড 2তে কিন্তু অ্যাডমিশন নাওনি তারা, যাদের রাউন্ড 1 এবং রাউন্ড 2তে কোনো সিট অ্যালট হয়নি, আগের রাউন্ডগুলোতে রেজিস্ট্রেশন করোনি তারা, এবং সমস্ত ক্যান্ডিডেট যারা আগের রাউন্ডগুলো থেকে এক্সিট বা উইথড্র করোনি তারা প্রত্যেকেই এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারো। এই রাউন্ডে যারা আগের রাউন্ডগুলোতে অংশগ্রহণ করেছিলে তাদের জন্য 200 টাকা রেজিস্ট্রেশন ফি, এবং যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করছো, যারা আগের রাউন্ডগুলোতে রেজিস্ট্রেশন করোনি তাদের জন্য 1000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং আবার নতুনভাবে করতে হবে। যারা আগের রাউন্ডগুলোতে পার্টিসিপেট করেছিলে তারাও নতুনভাবে করবে, যারা নতুন এইবার রেজিস্ট্রেশন করছো তারাও করবে। এটা কিন্তু মাথায় রেখো, আগের রেজিস্ট্রেশনগুলো কিন্তু আর ভ্যালিড থাকবে না মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ডের কী আউটকাম সেটা নিয়েও আমরা সেই আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আমরা মপ আপ রাউন্ড নিয়ে আর সেরকম কিছু এখানে বলছি না, আমরা মোটামুটি বলে দিলাম কারা এলিজিবল, কত রেজিস্ট্রেশন ফি লাগছে, সমস্ত কিছু। এবার বাকি প্রসেসটা কি আছে আমরা একবার তাড়াতাড়ি দেখে নিই। এখানে মেনলি আমরা জেনারেল রুলসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, রিফান্ড এবং উইথড্রলসের যে নিয়মগুলো আছে। তো যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছো কিন্তু কোনো অ্যাডমিশন নাওনি তারা সেই রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এই জায়গাটা তোমরা একটু পারলে ডিটেলসে দেখে নিও। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে 1800-1234-782 এক্সটেনশন 2, এই নাম্বারে ফোন করে তোমরা কথা বলতে পারো। তো আশা করি আমি মোটামুটি তোমাদেরকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা ডিটেলসে বলে দিতে পারলাম। শুধুমাত্র যে সিচুয়েশনগুলো অ্যারাইজ করতে পারে, মানে সিট অ্যালটমেন্ট হলো তারপরে আমরা কি করতে পারি, সিট অ্যালটমেন্ট এলো না তারপরে আমরা কি করতে পারি, সেই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আরেকটা অন্য ভিডিও করছি যেখানে একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেগুলোকে সমস্ত ক্ল্যারিফাই করে দেবো। সো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের নোটিফিকেশনের বিস্তারিত ডিসকাশন আমরা করলাম। আশা করি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো আরও ক্লারিফিকেশন দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051118149। এছাড়াও আমাদের সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আমি আগে জয়েন্ট এন্ট্রান্সের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি পারো একটুখানি দেখে নিয়ে, সেখানের থেকে খুব একটা চেঞ্জেস আমি নোটিফিকেশন পড়ে পেলাম না, মোটামুটি প্রসেসগুলো একই রয়েছে, তবুও তোমরা একবার সেটা দেখে নিতে পারো। আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই তোমাদের ডিটেলসগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন কি কোনো ইনফরমেশন মিসম্যাচ হলে পরে কিন্তু তোমাদের
যে সিট অ্যালটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং খুব মনোযোগ দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে এবং চয়েস ফিলিংয়ের সময় অবশ্যই অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমরা কলেজ সিলেক্ট করবে, কোর্স সিলেক্ট করবে, যাতে তোমাদের পসিবিলিটিসটা আরও বাড়ে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো তোমরা একটু মাথায় রেখো। অল দ্য বেস্ট, এবং তোমাদের যদি কাউন্সিলিংয়ের কোনো রকম হেল্প লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই অ্যান্ড স্টে টিউন।